দেড় দশকেও সরানো যায়নি রাজধানীর বিস্ফোরা কারওয়ান বাজারের আড়ত, খরচ শত কোটি টাকা। সহজ শর্তে দোকান বরাদ্দের দাবি ব্যবসায়ীদের, সময় বেঁধে দিতে নারাজ সিটি কর্পোরেশন। ফেনী নোয়াখালী মহাসড়ক 4 লেনের উন্নয়ন কাজে বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতা, বাড়ছে জনদুর্ভোগ। নির্ধারিত মেয়াদে প্রকল্প শেষ হওয়া নিয়ে শঙ্কা। ভোরের সময় সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। সংবাদ ঢাকা। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি এখন ভিন্ন পথ বেছে নিয়েছে। গতকাল সকালে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউতে এক যৌথ সভায় বক্তব্য রাখেন তিনি। ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপি কর্মসূচি ইতিহাস বিকৃতির আস্ফালন, যা জাতিকে হতাশ করেছে। 7ই মার্চের কর্মসূচি সফল করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের সঙ্গে যৌথ সভা করে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্যরা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি তার বক্তব্যে বলেন, দেশ যখন সমৃদ্ধির পথে তখন একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা দেশে বিদেশে অপতৎপরতা চালাচ্ছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী নিয়ে বিএনপি গৃহীত কর্মসূচি এবং কর্মসূচির নামে ইতিহাস বিকৃতির নির্লজ্জ আস্ফালন জাতিকে গভীরভাবে হতাশ করেছে। সাম্প্রদায়িক গোষ্ঠীর সাথে আঘাত করে তারা স্বাধীনতার আদর্শ বাস্তবায়িত করতে চায়। ওবায়দুল কাদের বলেন, জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি এখন ভিন্ন পথে হাঁটছে। আজকে বিএনপি চক্রান্তের পথেই তারা বেছে নিয়েছে, কারণ তারা নির্বাচন করতে গেলে জনগণ ভোট দেয় না, জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। আন্দোলন করতে গেলে জনগণ সাড়া দেয় না। জনসমর্থনে দীর্ঘস্থায়ী ভাটা সৃষ্টি হওয়া তারা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। 7ই মার্চের ঐতিহাসিক ভাষণকে নিষিদ্ধ করে এখন বিএনপি 7ই মার্চের কর্মসূচি পালন করছে, যা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয় বলেও মন্তব্য করেন তিনি। 7ই মার্চ পালন করছে, আবার আরেকদিকে বলছে একটি ভাষণ স্বাধীনতা এনে দেন। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক জানিয়েছেন, বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিল করা হয়নি। যারা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত বা সাজাপ্রাপ্ত খুনি, তাদের খেতাব বাতিলের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। গতকাল সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে ঐতিহাসিক 7ই মার্চের আলোচনা সভায় তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যায় জিয়ার সম্পৃক্ততা পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আমরা বাতিল করি নাই, বাতিল করার জন্য সিদ্ধান্ত হয়েছে, সিদ্ধান্ত হয়েছে যে তার ইনকোয়ারি তদন্ত কমিটি করে তদন্ত রিপোর্ট প্রাপ্তির পরে সেগুলো বিশ্লেষণ করে আমরা সিদ্ধান্ত নেব। তবে সিদ্ধান্তটা হয়েছে তার বিরুদ্ধে যে হত্যার সাথে সম্পৃক্ত সেই সম্পৃক্ততার তথ্যাদি কোথায়, কবে, কিভাবে এই খুনিদের সাথে বা খুনের সাথে হিসাবে তিনি জড়িত ছিলেন সেগুলো খুঁজে বের করা। এটা বের করার পর আমরা জাতির সামনে। শত কোটি টাকা খরচ করে প্রায় দেড় দশকেও সরানো যাচ্ছে না রাজধানীর বিস্ফোরা হয়ে ওঠা কারওয়ান বাজারের আড়ত। ব্যবসায়ীরা বলছেন, প্রশস্ত বিকল্প রাস্তা, সহজ শর্তে দোকান বরাদ্দ পেলে স্থানান্তরে আপত্তি নেই তাদের। উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বলছেন, সরানোর প্রক্রিয়া চলছে, তবে নির্দিষ্ট কোনো সময় বেঁধে দিতে পারেননি তিনি। এদিকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের তাগিদ দিয়েছেন নগরবিদরা। রাশেদ লিমনের রিপোর্ট। কারওয়ান বাজার এলাকাকে রাজধানীর প্রাণকেন্দ্র বলেন অনেকেই। বাণিজ্যিক ভবন, মিডিয়া পল্লী হিসেবে গত কয়েক দশকে রাজধানীর এই এলাকার গুরুত্ব বেড়েছে কয়েক গুণে। আর ভৌগোলিক দিক দিয়েও মিরপুর, মতিঝিল, গুলশান, ধানমন্ডি কিংবা পুরান ঢাকার সাথে যোগাযোগের হাব এই এলাকা। অথচ ভাবা যায় এই অঞ্চলেই কয়েক একর জায়গা নিয়ে গড়ে ওঠা কাঁচা বাজারের আড়ত এখনও ঠাঁই দাঁড়িয়ে। বছরের পর বছর নানা দাবি কিংবা উদ্যোগ নিলেও এক অদৃশ্য শক্তির প্রভাবে এখনও এই ব্যস্ততম জায়গা বহাল আছে আড়ত হিসেবেই। যদি একটু বাজারটা আরেকটু সাইডে পড়ে তাহলে আমরা আরো ইজিলি এখানে আসতে পারবো। সরানোর যদি পরিকল্পনা সরকারের থাকে কিংবা প্রশাসনের থাকে, তো দ্রুত এটা করা ভালো। আস্তে আস্তে করলে আরো বেশি ক্ষতিকর, যানজটও কমবে না,
আবার বাজার ঠিকই থেকে যাবে ওইভাবে। অথচ গত এক দশকেরও বেশি সময় ধরে চলছে এই বাজার স্থানান্তরের প্রক্রিয়া। কথা ছিল পাইকারি বাজার চলে যাবে নগরের দুই প্রান্ত যাত্রাবাড়ি আর গাবতলীতে। দীর্ঘ অপেক্ষার পর যাত্রাবাড়িতে নির্মিত দক্ষিণ সিটির কাঁচা বাজার আংশিক চালু হলেও উত্তরে প্রায় 100 কোটি টাকা খরচ করে নতুন কাঁচা বাজারের আড়ত পড়ে আছে প্রায় এক দশক ধরে। ব্যবসায়ীরা বলছেন, নতুন রাস্তা নির্মাণ, সহজ শর্তে দোকান বরাদ্দ সহ তাদের 7 দফা দাবি না মানলে ওই পথে পা বাড়াবেন না তারা। মিনিস্ট্রিতে আমাদের সাথে এই যে 7টা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এই আলোচনার প্রেক্ষিতে আমরা সম্মতি দিচ্ছি যে এগুলি যদি সলভ হয় আমরা ওখানে যাব। স্থানান্তরের পুরো প্রক্রিয়া তদারকি সংস্থা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে আটকে যাওয়া জট খুলছেন তারা। তবে এখনো দিনক্ষণ বেঁধে দিতে পারেননি ডিএনসিসির মেয়র। যত দ্রুত সম্ভব, আমি সময়টা এখন নির্ধারণ করতে পারছি না। আমরা কৃষিমন্ত্রীর সাথে দেখা করেছি, উনিও কিন্তু রাজি হয়েছে যে পিছনের রাস্তাটা দেওয়ার জন্য। আড়তদারদের সাথে কিন্তু বিভিন্নভাবে কথা হয়ে গেছে। কিন্তু এই কাঁচা বাজারের বিকল্প রাস্তা হিসেবে সিটি কর্পোরেশন যে জায়গাটির কথা নিয়ে ভাবছে, ঠিক একই জায়গায় এমআরটিএল লাইন 5-এর কাজ শুরু হলে গাবতলী বাস টার্মিনাল স্থানান্তরের একটা পরিকল্পনা রয়েছে। তাই সবকিছু শুরুর আগে সরকারের সংশ্লিষ্ট এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি সমন্বয় জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গণমানুষের গণপরিষদ হিসেবে পুরো অঞ্চলকে একটি সামগ্রিক পরিকল্পনার অধীনে উন্নয়ন নীতিমালা আনা প্রয়োজন। প্রত্যাশা, দৃঢ়তার, রাজনৈতিক সদিচ্ছার। তারা এও বলছেন, আর কালক্ষেপণ না করে দরকার দ্রুত ব্যবস্থা নেয়ার। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ফেনী নোয়াখালী জাতীয় মহাসড়ক 4 লেন প্রকল্পের উন্নয়ন কাজে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়হীনতার কারণে কাজ চলছে অনেকটা লেজে গবরে অবস্থার মধ্যে। এতে সড়ক বিভাগের আওতায় প্রায় 747 কোটি টাকা ব্যয়ে 30 কিলোমিটারের সড়কটি নির্ধারিত মেয়াদে শেষ করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাড়ছে জনদুর্ভোগ। সড়ক বিভাগ বলছে সমন্বয়হীনতা কাটিয়ে নির্ধারিত মেয়াদে প্রকল্পটি শেষ করতে কাজ করছেন তারা। জুলহাস তালুকদারের ক্যামেরায় আরও জানাচ্ছেন আতিয়া সজল। নোয়াখালীর মাইজে থেকে ফেনীর মহিপাল পর্যন্ত এই মহাসড়কের নির্মাণাধীন রাস্তার দুই পাশেই রয়েছে পল্লী বিদ্যুতের এমন 911টি খুঁটি, যা অপসারণ না করেই রাস্তার মাঝেই রেখে চলছে কাজ। শুধু বিদ্যুৎ নয়, সড়কটি 2 লেন থেকে 4 লেনে উন্নীতকরণ প্রকল্পে গ্যাস, বিটিসিএল ও বন বিভাগ সহ বিভিন্ন সংস্থার সংশ্লিষ্টতা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে রয়েছে সমন্বয়হীনতার অনেক দৃশ্যমান দৃষ্টান্ত। ফলে সড়কের পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন সরবরাহ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে করে আর্থিক ক্ষয়ক্ষতির পাশাপাশি এসব প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই কাজটা আরো ভালো হইতো যদি এই খুঁটিগুলো অপসারণ করে তারপর কাজটা করা হইতো। ইচ্ছা মতো গ্যাস লাইন উল্টাইতেছে, এখন লাইন ছিঁড়ে দিতেছে। এখন আমরা নিজের টাকা দিয়ে পরে নিজেরা কাজ করে দিছি। নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং এনডিইর বিরুদ্ধে উন্নয়ন কাজ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে কোনো রকম সমন্বয় না করে বেপরোয়া ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ করছেন সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয়রা। পাল্টা অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানেরও। বল চলে গেছে ওনাদের কোর্টে। নাও ইটস দেয়ার ডিউটি টু শিফট দিস লাইন। ঠিক আছে, এখানে আমার কিছু, কারণ ওদের খুঁটি তো আমি সরাতে পারবো না। অথচ খুঁটি সরাতে পল্লী বিদ্যুতের বরাদ্দের প্রায় 7 কোটি টাকা বুঝে পেয়েও নানান অজুহাতে দায় এড়ানোর চেষ্টা তাদের। নিচু জায়গা, ওখানে যদি মাটি ভরাটটা না হয় তাহলে সরাতে কিছু সমস্যা। সেই জন্য আমাদের সবসময় রোডস অ্যান্ড হাইওয়ের লোক, তারপরে ঠিকাদার, তাদের সাথে সমন্বয় আছে, আমরা কাজটা করতেছি। অন্যদিকে লাইন অপসারণের জন্য এই প্রকল্পের নোয়াখালী অংশে বরাদ্দ থাকলেও বাখরাবাদের ফেনীর অংশের জন্য বরাদ্দ নেই কানাকড়িও বলে জানালেন সংশ্লিষ্ট এই কর্মকর্তা। ফেনীর অংশে 8-এর ডিপিপিতে অর্থটা ধরা নাই, রিভাইজ ডিপিপিতে তারা দিয়েছে। এই অর্থটা পেলে তারা আমাদেরকে জানাবে। আর সমন্বয়হীনতা কাটিয়ে নির্ধারিত মেয়াদে কাজটি শেষ করতে কাজ করার কথা জানিয়েছেন সড়ক বিভাগের এই কর্মকর্তা। গ্যাসে কোনো সমস্যা হয় না, পল্লী বিদ্যুতের খুঁটিতে আমাকে শেষ করে ফেলছে, আমি এই কাজ আরও করে ফেলতে পারতাম। 2022 সালের জুন মাসে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। বঙ্গবন্ধু টানেলের নিরাপত্তার পাশাপাশি বিজনেস হাবের সার্বিক তত্ত্বাবধানে আলাদা 3টি থানায় স্থাপন করতে যাচ্ছে সিএমপি। কর্ণফুলী এবং পতেঙ্গা থানা ভেঙে এসব থানা গড়ে তোলা হবে। এছাড়া জনসংখ্যা আধিক্য রয়েছে এ ধরনের আরও 4টি থানার অংশ নিয়ে আলাদা 3টি থানায় স্থাপনের প্রক্রিয়া চলছে। নতুন 6টি থানা অনুমোদনের প্রস্তাব এখন পুলিশ সদর দপ্তরের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
গত 5 বছর ধরে শুধুমাত্র নগরীর পতেঙ্গা এলাকায় চলছে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কাজ। বিশেষ করে 8,000 কোটি টাকার বঙ্গবন্ধু টানেলের কাজ যেমন দ্রুত গতিতে চলছে, তেমনি 3,500 কোটি টাকায় নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ল্যান্ডিং স্টেশনও এখানে কাজ চলছে। বে টার্মিনাল নির্মাণেরও কাজ শেষে গাড়ি চলছে পতেঙ্গা বাইপাস রোডে। তাই প্রয়োজন হয়ে পড়েছে পুরো এলাকার নিরাপত্তা নিশ্চিত করা। এখানে যদি বিদেশি মাদার ভেসেল আসে, এখানে যদি মাল লোডিং আনলোডিং হয়, বৃহত্তর অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু ওই জায়গাটাকে নিয়ে হবে। পোর্ট যেরকম সিকিউর প্লেস, এই জায়গাটাকে সিকিউর প্লেস করতে হবে। 60 বর্গ মাইলের বন্দর নগরী চট্টগ্রামের 1/3 হলো এই কর্ণফুলী এলাকা, যার আয়তন 20 বর্গ মাইলের বেশি। আর অর্থনৈতিকভাবে বর্ধিত হচ্ছে শহরের এই অংশটি। গত 2 মাস আগেই পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে নতুন এই 6 থানা স্থাপনের প্রস্তাবনা। পতেঙ্গা অংশে বঙ্গবন্ধু টানেল থানা, কর্ণফুলী অংশে পার্কি এবং বড় উঠান থানা হিসেবে নাম দেওয়া হয়েছে। উন্নয়নের যে একটি হাব তৈরি হবে এই এলাকা জুড়ে, এটার গ্রোথটা আমরা দেখেছি অনেক বেশি। এর পাশাপাশি আমরা দেখেছি মহানগরী গ্রো বেড়েছে, জনসংখ্যা বেড়েছে, পুলিশি কার্যক্রম আরও বেশি নিবিড় হওয়া দরকার। এদিকে বাণিজ্যিক নিরাপত্তা এবং জনসংখ্যার আধিক্যের কারণে চাঁদগাঁ থানার অংশ নিয়ে মহুরা থানা, চাঁদগাঁও এবং বাইজিৎ থানার অংশ নিয়ে অনন্যা থানা, আকবর্ষা ও পাহাড়তলী থানার অংশ নিয়ে হচ্ছে কাট্টলী থানা। এয়ারপোর্ট এবং এখানে নেভাল যে বেস আছে এবং নেভাল একাডেমি আছে, এই অংশটুকু ঘিরে এবং রিং রোডের কিছু অংশ মিলে আমরা নতুন একটি থানা করতে যাচ্ছি, তার নাম দিতেছি এয়ারপোর্ট থানা। বর্তমানে সিএমপিতে 7,098 জন ফোর্স নিয়োজিত রয়েছে। নতুন 6 থানার অনুমোদন পেলে ফোর্স সহ অনেকগুলো পদ আঁকড়ে ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ। সমালোচনার মুখে কয়েকটি ছেড়েছেন। শিক্ষকদের অভিযোগ, এই পদগুলোর আর্থিক সুবিধা ও নিয়োগ বোর্ডে একক কর্তৃত্ব ধরে রাখতেই অন্য কাউকে দায়িত্ব দেননি তিনি। সমাজবিজ্ঞান বিভাগ ও জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে শিক্ষক নিয়োগে 3টি পদের প্রতিনিধিত্ব একাই করেছেন কলিমুল্লাহ। আর এক্সপার্ট হিসেবে ছিলেন তার মা নীলুফার বেগম। তারিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। একসময় ফ্রেজারার 6টি ডিপার্টমেন্টের প্রধান, 4টি ডিন, 7টি প্ল্যানিং কমিটির সভাপতি এবং ডক্টর ওয়াজেদ রিসার্চ সেন্টারের পরিচালকের পদ একাই দখল করে রেখেছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ। সমালোচনার মুখে 3টি ডিপার্টমেন্ট ও 3টি ডিনের পদ ছেড়ে দেন। সম্প্রতি ট্রেজারার পদে নিয়োগ দিয়েছেন, কিন্তু নতুন করে নিজের মা নীলুফার বেগমকে বানিয়েছেন নিয়োগ বোর্ডের সদস্য। হাস্যকর বিষয়, ওই বোর্ডের সভাপতি, বিভাগীয় সভাপতি, ডিন তার মা। এই বোর্ডটিতে কিভাবে দুর্নীতি হয়েছে? আবুল কাশেম নামে একজন শিক্ষক আছেন, তিনি 12টি নিয়োগ বোর্ডের সদস্য। আত্মীয়করণ পেশ করে ফেলছেন। এখানে ফিজিক্যাল ইনস্ট্রাক্টরের কথা আপনারা জানেন, যার বয়স হচ্ছে 38, কিন্তু তাকে 30 বছর দেখিয়ে নিয়োগ দেওয়া হচ্ছে। অনেকের অভিযোগ, নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজ এলাকা চান্দিনার আবু হানা মোস্তফা কামালকে রেজিস্ট্রার নিয়োগ, ভর্তি জালিয়াতির দায়ে 5 বছরের সাজাপ্রাপ্ত আবুল কালাম আজাদকে নিরাপত্তা কর্মকর্তা নিয়োগ, নিয়োগ বাণিজ্যে অভিযুক্ত আমিনুর রহমানকে ব্যক্তিগত সচিব পদে নিয়োগ ও আইন ভেঙে পদোন্নতি এবং তার ভাইরা মাহমুদুল হাসানকে গোপনে নিয়োগ দেয়া সহ অসংখ্য অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়ে থাকে, কিন্তু এই উপাচার্য আসার পর সেই আইনকে সম্পূর্ণভাবে পদদলিত করে নিজের ইচ্ছা মতো বিশ্ববিদ্যালয় পরিচালনা করে আসছেন। কিছু ডিস্ট্রিক্টের লোকজন সেখানে বেশি চলে আসছে। তো এটি কি একটি অঞ্চল বা একটি জেলার মানুষ কি হঠাৎ করে মেধাবী হয়ে গেল? ইদানিং ক্যাম্পাসে আসছেন না উপাচার্য, ধরছেন না মোবাইল ফোনও, তাই অভিযোগ প্রসঙ্গে তার মন্তব্য পাওয়া যায়নি। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। সরকারি নির্দেশ অমান্য করায় চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রভিসি সহ 4 কর্মকর্তাকে শোকজ করেছে নবগঠিত ট্রাস্টি বোর্ড। একই সঙ্গে 1 সপ্তাহের মধ্যে তাদের কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা এলাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে নবনির্বাচিত ট্রাস্টি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত না থাকায় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রভিসি সহ 4 কর্মকর্তার বিরুদ্ধে শোকজের সিদ্ধান্ত নেয় ট্রাস্টি বোর্ড। গত 1 মার্চ প্রজ্ঞাপন জারি করে সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভীকে চেয়ারম্যান করে 21 সদস্যের ট্রাস্টি বোর্ডের অনুমোদন দেয় সরকার। সাতক্ষীরার আম বাগানগুলো এবারও বিদেশে আম রপ্তানির জন্য উদ্যোগ নিয়েছেন বাগান মালিকরা, আর এজন্য আম চাষিদের প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছে কৃষি সম্প্রসারণ বিভাগ।
সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির পাঠানো ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। সদর, তালা, কলারোয়া, দেবহাটা উপজেলায় সবচেয়ে বেশি আমের বাগান। এর মধ্যে সদরের 100 হেক্টর জমিতে রপ্তানিযোগ্য বিষমুক্ত আম চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি আম গাছে পর্যাপ্ত মুকুল আসায় বাগান মালিকরা গতবারের ঘূর্ণিঝড় আমপানের ক্ষতি পুষিয়ে ওঠার আশা করছেন। এখানকার হিমসাগর, ল্যাংড়া, গোপালভোগ ও আম্রপালি আম বিদেশে রপ্তানির আশা করছেন বাগান মালিকরা। চলতি মৌসুমে কুয়াশার প্রভাব থাকায় কিছুটা উদ্বিগ্ন বাগান মালিকরা। সেজন্য কৃষি বিভাগের পরামর্শ মতো মুকুলে ক্ষতিকর পোকার আক্রমণ ঠেকাতে বালাইনাশক ওষুধ স্প্রে করছেন বাগান মালিকরা। প্রচুর পরিমাণে বইল হয়েছে এবং গুটু দাঁড়াইছে। এবছর বিষমুক্ত আম আমরা বিদেশে পাঠাবো। আশা নিয়ে বেঁচে আছি, দেখা যাচ্ছে এখন এবারে অন্তত না হলেও 20 লাখ টাকার গাছ কিনেছি আমি। গাছে আসা পর্যন্ত আমের মুকুল ধরে রাখতে পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন বাগানের শ্রমিকরা। আর আমের মৌসুমে 10-12 হাজার টাকা মাসিক আয়ে খুশি তারা। এবছর আজ 3বার করতেছি, কারণ দেখা যাচ্ছে যে এই মুকুলটা যাতে ভালো থাকে। জেলার আম বিদেশে পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে বিশেষ প্রশিক্ষণের কথা জানান কৃষি বিভাগের কর্মকর্তা। হর্টেক্স ফাউন্ডেশন, এফএও আমাদের কৃষি বিভাগের সহযোগিতায় আমরা নিরাপদ আম উৎপাদন করে এই আমগুলা দেশের চাহিদা মিটিয়ে আমরা বিদেশে রপ্তানি ব্যবস্থা নিয়েছি। আগে মুকুল আসায় আগে ভাগেই বিক্রি করে লাভবান হবেন বাগান মালিকরা। দালালদের খপ্পরে যাতে না পড়ে সেজন্য অনলাইনে বিক্রির ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন জেলা কৃষি কর্মকর্তা। গত বছর আমরা যেমন অনলাইনে এই আমের মার্কেটিং সিস্টেম আমরা করেছিলাম, এবারও সেইভাবে অনলাইনে বিক্রি করতে পারবে। কৃষি বিভাগের দেয়া তথ্য অনুযায়ী জেলায় 4110 হেক্টর জমির বাগানে আমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 50,000 মেট্রিক টন। এর মধ্যে 200 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করার প্রস্তুতি নেওয়া হয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা। একদিনের ব্যবধানে নাটোরের প্রতি মণ পেঁয়াজের দাম কমেছে 50 থেকে 100 টাকা। বীজের পেঁয়াজ ওঠার আগ মুহূর্তে দাম কমা ব্যবসায়ীদের ষড়যন্ত্র বলে দাবি কৃষকদের। নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। নাটোর জেলার বৃহত্তম পেঁয়াজের হাটে শনিবার সকাল থেকে বিপুল পরিমাণ কন্দ পেঁয়াজ সরবরাহ হয়। শুক্রবারও জেলার বিভিন্ন পাইকারি হাট বাজারে প্রতি মণ পেঁয়াজ 1100 থেকে 1200 টাকায় বিক্রি হয়। তবে শনিবার নলডাঙ্গা হাটে মণে 50 থেকে 100 টাকা কমে যায়। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে নাটোর জেলায় চারা জাতের পেঁয়াজ ওঠা শুরু হবে। তার আগে ব্যবসায়ীদের কারসাজিতে পেঁয়াজের দাম কমছে বলে অভিযোগ কৃষকদের। এবছর বীজ ও চারার দাম বেশি থাকলেও উৎপাদন ভালো হয়েছে। তাই এবার চারা জাতের পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রতি মণ পেঁয়াজের দাম কমপক্ষে 1000 টাকা চান কৃষকরা। কালকে আজকে মনে 100 টাকা করে কম। নতুন পেঁয়াজ ওঠার আগে এদের জিনিসের দাম পাচ্ছে না, পেঁয়াজের ষড়যন্ত্রের মাধ্যমে করা হচ্ছে। এই দাম যদি কমে যায় তাহলে সামনে যে পেঁয়াজ উঠতেছে তাহলে কৃষক লস খেয়ে যাবে। 20-25 দিন পরে যে আমার চারার পেঁয়াজটা উঠবে, এই পেঁয়াজটার দাম যেন আমরা 1000-এর উপরে পাই। নলডাঙ্গায় প্রতি হাটে 2 থেকে 2500 মণ পেঁয়াজ সরবরাহ হলেও শনিবার সরবরাহ হয়েছে 3500 মণ পেঁয়াজ। অতিরিক্ত সরবরাহ হওয়ায় দাম কমলেও সামনে রোজা থাকায় পেঁয়াজের দাম বাড়বে বলে জানিয়েছেন আড়তদাররা। আমদানি বেশি হওয়ার কারণে নলডাঙ্গার হাটে দাম কমেছে এবং আগামীতে রমজান মাস উপলক্ষে চাহিদা বেশি থাকার কারণে কিছুটা দাম বাড়বে। চলতি বছর নাটোরে পেঁয়াজ আবাদ হয়েছে 4801 হেক্টর জমিতে। সময় সংবাদ, নাটোর। সরবরাহ বাড়ায় নওগাঁর হাটগুলোতে আলুর দাম মণ প্রতি 150 টাকা পর্যন্ত কমেছে। চাষিরা বলছেন স্থানীয় ব্যবসায়ীরা বাজার নিয়ন্ত্রণ করায় ন্যায্য দর থেকে বঞ্চিত হচ্ছেন তারা। তবে দূরের পাইকার না আসায় আলুর দর পড়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। এ অবস্থায় উৎপাদন খরচ ওঠা নিয়েই শঙ্কিত চাষিরা। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। ভোর থেকে হাট ডাকে জমে ওঠে নওগাঁর ভান্ডারপুর পাইকারি হাটে আলু বেচা কিনা। বস্তায় ভরে বিভিন্ন যানবাহনে করে হাটে আলু আনছেন প্রান্তিক চাষিরা। কার্ডিনাল, হল্যান্ড, সাদা পাপড়ি সহ স্থানীয় জাতের আলু সরবরাহ বেড়েছে হাটে। এতে সপ্তাহের ব্যবধানে মণ প্রতি কমেছে 150 থেকে 200 টাকা পর্যন্ত। ক্ষেত থেকে তুলে বিক্রির জন্য হাটে এনে কাঙ্ক্ষিত দর না পাওয়ায় হতাশ চাষিরা ব্যবসায়ীদের বাজার নিয়ন্ত্রণকেই দুষছেন। আলু আমার 400 টাকা মন, 600 টাকায় আলু। এরকম ব্যাপারীরা কারসারি করছে। কীটনাশক, ওষুধ, সার সব সহকারে 8 থেকে 10,000 টাকা আমাদের খরচ। পাইকার নাই, আমরা বেচবো কার কাছে? দূরের পাইকার না আসায় হঠাৎ আলুর দর কমে গেছে বলে অজুহাত ব্যবসায়ীদের। ডায়মন্ড আলু 400 টাকা, 360 টাকা, স্টিক 380 থেকে 400 টাকা। আমাদের বাংলাদেশি যেটা ছোট আলু সেটা 500, 600, 700 পর্যন্ত এখানে বাজার। হাটে আসা বিপুল পরিমাণ আলু কেনার জন্য দূরের পাইকারদের আহ্বান জানান হাট ইজারাদার। দূরের পাইকাররা নাই, এলাকার পাইকাররা কিনতেছে, তুলনাময় কিছু কম পাচ্ছে গৃহস্থরা। কৃষি বিভাগ জানায় চলতি মৌসুমে জেলায় 21,000 হেক্টর জমিতে আলুর চাষ হয়।
উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4.5 লাখ মেট্রিক টন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। নগর হাটবাজারে আলুর সরবরাহ বেড়ে যায়, কমেছে দর, এতে উৎপাদন খরচ ওঠানো নিয়ে শঙ্কিত চাষিরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কোলাহাটে আছেন সহকর্মী এমআর রকি, সরাসরি যাচ্ছে তার কাছে। রকি। ধন্যবাদ কাজল। এই মৌসুমে কিন্তু যারা আলু চাষি তারা কিন্তু এখন এই হাটে তুলছেন আলু বিক্রির জন্য। তবে এবছর সবচেয়ে বেশি আলু উৎপাদনের যে লক্ষ্যমাত্রা তা কিন্তু ছাড়িয়ে গেছে এবং অক্টোবরের প্রথম দিকে কিন্তু আলুর যে দর ছিল এই দর কিন্তু আলু চাষিদেরকে দারুণভাবে উৎসাহিত করেছিল। তারা ভালো একটা দর পাওয়ার আশায় কিন্তু এই আলুগুলো তারা এবার চাষ করেছে। কিন্তু এই আলু এখন হাটে তোলার পর তাদের মুখ অনেকটাই মলিন আমরা দেখতে পাচ্ছি। এর কারণ কিন্তু এখানকার যারা ব্যবসায়ী তারা বলছেন যে যেহেতু দূরের পাইকার আসছে না এবং হঠাৎ করে একসঙ্গে আলু ক্ষেত থেকে তুলে হাটে তোলার কারণে কিন্তু এই দরের বড় ধরনের একটি ছন্দপতন হয়েছে। তবে এই হাটগুলোতে আমরা যা লক্ষ্য করছিলাম পাইকারের উপস্থিতি কম থাকার কারণে কিন্তু এই স্থানীয় যারা পাইকার রয়েছেন তারা অনেকটাই একেবারে বলা যায় যে সস্তা বলছেন তারা। প্রতি মন আলু এখানে সর্বোচ্চ দর 650 থেকে 700 টাকা মনে বিক্রি হচ্ছে। তার মানে সর্বনিম্ন এখানে কিছু আলু রয়েছে স্থানীয় জাতের পাপড়ি, সাদা পাপড়ি বা স্টিক জাতীয় বা হল্যান্ডের বড় আলু। এই আলুগুলো বিক্রি হচ্ছে 380 থেকে সর্বোচ্চ 400 টাকা মন। 8 থেকে 60 টাকা বা 10 টাকা কেজিতে পাইকারি এই কেনা বেচা হচ্ছে। কিন্তু অন্যান্য দিকে কিন্তু শহরের হাটগুলোতে খুচরা বিক্রি হচ্ছে অনেকটাই চড়া দামে। এখানে যারা মুনাফার জায়গাটা তারা চাষিদের অভিযোগ, ব্যবসায়ীরা আসলে এই আলুটা তাদের নিজস্ব ভাবে দর কমিয়ে দিয়ে পরবর্তীতে কিন্তু তারা চড়া দামে বিক্রি করে থাকেন এবং প্রতি বছরই কিন্তু আলুর প্রথম মৌসুমে কিন্তু এরকম একটা দর পতন কিন্তু তাদেরকে অনেকটা হতাশ করে তোলে এবং এই মৌসুমটাতে এবছর আমরা যেটা লক্ষ্য করছিলাম আলুর প্রথম দিকে যে পরিমাণ দর বেড়েছিল অক্টোবরের বা নভেম্বরের দিকে, পরবর্তীতে এই আলু চাষিদেরকে কিন্তু উৎপাদনের ক্ষেত্রে বড় ধরনের একটি উৎসাহিত করে এবং আলু চাষের যে লক্ষ্যমাত্রা স্থানীয় কৃষি বিভাগ বলছেন এবছর আলুর উৎপাদন হয়েছে এই জেলাতে প্রায় 5 লক্ষ মেট্রিক টন। বিগত বছরগুলির চেয়ে প্রায় 1 লক্ষ থেকে 1.5 লক্ষ মেট্রিক টন বেশি উৎপাদন হয়েছে এবং উৎপাদনের কারণে কিন্তু চাষিদের যে আশা তারা বলছেন যে যেহেতু দর বেশি ছিল চড়া দামে তারা কিন্তু বীজ কিনেছিলেন এবং বীজ কেনার কারণে তাদের যে খরচের খাত তা কিন্তু অনেকটা লম্বা হয়েছে, আনুষঙ্গিক কিন্তু খরচ হয়েছে এবং আনুষঙ্গিক খরচের কারণে তাদের যে স্বপ্ন ছিল যে ন্যূনতম একটা বাজার দর পাবেন এবং বাজার দরের মাধ্যমে তারা কিন্তু এই স্বপ্ন তাদের ঘরে তুলবেন। কিন্তু এই সময়টাতে যেটা বরাবরই হয়ে থাকে যে আলুর উৎপাদনের সাথে বাজার ব্যবস্থার বড় ধরনের একটি ফারাক আমরা এখানে লক্ষ্য করছিলাম। কৃষকদের যেটা ক্ষোভ, তারা বলছেন যে প্রতি বিঘাতে ন্যূনতম খরচ তাদের হয়েছে 8 থেকে 10,000 টাকা বা 11-12,000 টাকার মতো। কিন্তু এখন হাটগুলোতে আলু তোলার পর এই আলু কিন্তু তাদের আর সেই দর পাচ্ছেন না। বিশেষ করে স্থানীয় যেসব জাত রয়েছে ক্যাডিনাল বা সাদা পাপড়ি জাতের আলু, এই আলুর দর কিন্তু একেবারে কম বলছেন তারা। তাদের ভাষায় বলছেন যে ন্যূনতম যদি এখানে একটা বাজার দর নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু এই আলুর একটা সুষম বাজার তারা পেত এবং এই জায়গায় তাদের উৎসাহিত এবং উৎপাদনের ক্ষেত্রে তাদের পরবর্তীতে কিন্তু আরো আগ্রহ এখানে তারা পেত। কিন্তু বাজারগুলোতে আমরা যেটা লক্ষ্য করছিলাম ভোর সকাল থেকে কিন্তু বেলা 10টা-11টা পর্যন্ত এই কিনা বেচা হয়, কিন্তু স্থানীয় যেসব পাইকার রয়েছেন তাদেরই এখানে একটা আধিপত্য রয়েছে, দূরের পাইকার নেই এবং স্থানীয় কৃষকদের যেটা খুব দূরের পাইকারদের এখানে আসার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা তারা তৈরি করে থাকেন স্থানীয় যারা পাইকার রয়েছেন এবং এই পাইকারদের দূরের না আসার কারণে স্থানীয় ব্যাপারীরা তাদের তাদের নিয়ন্ত্রিত বাজারের মাধ্যমে এই দরের ক্ষেত্রটা তারা নিয়ন্ত্রণ করার কারণে কিন্তু এই সুষম বাজার থেকে তারা বঞ্চিত হচ্ছেন। তো প্রতি বছর কিন্তু এই মৌসুমটাতে আলুর যে বাজার ব্যবস্থা তা কিন্তু অনেকটাই হোঁচট খাচ্ছে এবং কৃষকদের যেটা খুব কৃষকদের ক্ষোভের জায়গাটা হলো যে ন্যূনতম বাজারের জন্য প্রশাসনের এই ভোর সকালের হাটগুলোতে একটা নজরদারি থাকা দরকার, যার মাধ্যমে কৃষকরা যেন কাঙ্ক্ষিত তাদের দরটা তারা ঘরে তুলতে পারে, এমন প্রত্যাশা কিন্তু কৃষকদের মুখ থেকে আমরা পাচ্ছিলাম। তো এই ছিল কাজল নওগাঁর এই আলু কিনা বেচার খবর পাইকারি হাটের। নওগাঁ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী এমআর রকি। পণ্য বহুমুখী করতে পোশাকের পাশাপাশি প্লাস্টিক খাতকে প্রাধান্য দিতে চায় সরকার। এর মধ্যে পরিকল্পিত প্লাস্টিক পল্লী গড়ে তুলতে আলাদা জমির বরাদ্দ দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা বলছেন সহযোগিতা পেলে কয়েক বছরে রপ্তানি দ্বিগুণ করা সম্ভব। উৎপাদন ও রপ্তানি বাড়ানোর পাশাপাশি পরিবেশগত ক্ষতি মাথায় রেখে পরিকল্পিত শিল্প গড়ার তাগিদ দেন বিশ্লেষকরা। সানবির উপরের রিপোর্ট।
বিশ্বে প্লাস্টিক পণ্যের বাজার প্রায় $6,500 কোটি। এর মধ্যে অভ্যন্তরীণ ও রফতানি মিলিয়ে বাংলাদেশের বাণিজ্য 300 থেকে $350 কোটি মধ্যে ঘুরপাক খায়। বাংলাদেশ মাথাপিছু 7.5 কেজি প্লাস্টিক ব্যবহার করে, যেখানে আমেরিকা 110 কেজি আর সিঙ্গাপুর 135 কেজি। ধারণা করা হয় অভ্যন্তরীণ ব্যবহার 2030 সালে বেড়ে হবে মাথাপিছু 35 কেজি। ইউরোপ, আমেরিকা, ভারত সহ বিভিন্ন দেশে প্লাস্টিক পণ্য রফতানি করে বাংলাদেশ। প্লাস্টিক খাতের অবদান বাড়াতে শিল্পপল্লী গড়তে 50 একর জমি দেওয়া হয়েছে। বর্তমানের $100 কোটি রফতানি কয়েক বছরে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা ব্যবসায়ীদের। বিজনেস যেভাবে রিলোকেট হচ্ছে, আমরা আশা করছি হয়তো আগামী 2 বছরের মধ্যে এটাকে আমরা $2 বিলিয়ন কাছাকাছি নিয়ে যেতে পারব। বাণিজ্য মন্ত্রী জানান, পণ্য বহুমুখীকরণের অংশ হিসেবে প্লাস্টিক খাতের সম্ভাবনা কাজে লাগাতে সব রকম সহায়তা করতে প্রস্তুত সরকার। এক্সপোর্ট করতে চাই, দেশের প্রোডাক্ট দরকার সেটা ফেস করতে চাই, পাশাপাশি এনভায়রনমেন্টটাকে তো বাদ দিয়ে আমাদের একটা ওয়ে আউট করতে হবে যাতে এনভায়রনমেন্টটাকেও আমরা অ্যাড্রেস করতে পারি, আমাদের এক্সপোর্টটাও যেন ঠিক থাকে, লোকাল কনজামশনটাও যেন আমরা পাই। প্লাস্টিকের উৎপাদন ও ব্যবহার বাড়ালে পরিবেশের ক্ষতি ঠেকানোর কথাও চিন্তা করার পরামর্শ অর্থনীতিবিদদের। প্লাস্টিক খাতের সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য এই খাতের বিকাশ এবং এই খাতের জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা যেমন দেয়া দরকার, পাশাপাশি এই খাতের যে রিসাইক্লিং এর ব্যবস্থা এবং এই খাতের প্রোডাক্টগুলোর মধ্যে উৎপাদনের যে সামগ্রী ব্যবহার করা হচ্ছে সেগুলো কতখানি স্বাস্থ্যসম্মত সেই বিষয়গুলো কিন্তু বিবেচনায় আনতে হবে। দেশে 5,000-এর বেশি ছোট বড় প্লাস্টিক কারখানা গড়ে উঠেছে। কর্মসংস্থান হয়েছে 12 লাখ মানুষের। এ খাত থেকে সরকার রাজস্ব পাচ্ছে প্রায় $3,500 কোটি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। মিয়ানমারের শহরে শহরে আন্দোলনকারীদের অভিনব প্রতিবাদ, বিক্ষোভে নিহতদের স্মরণে মোমবাতির প্রজ্বলন। ভারতে পালিয়ে যাওয়া পুলিশ কর্মকর্তাকে ফেরত চেয়ে চিঠি। চাঁদপুরে পদ্মা ও মেঘনায় জাটকা নিধন বিরোধী অভিযান চলছে। এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক আহমদ। সরাসরি যাচ্ছে তার কাছে। ফারুক। কাজল, মা ইলিশ জাটকা সংরক্ষণের যেই কর্মসূচি চলছে 2 মাসের, সেই কর্মসূচির আজকে 7ম দিন। তো আমি এই মুহূর্তে আছি চাঁদপুরের পদ্মা মেঘনা বেষ্টিত যে বিশেষ মোহনাটি আছি সেখানে। সকাল থেকে আমি লক্ষ্য করেছি যে চাঁদপুরের পদ্মা মেঘনা অনেকটা ফাঁকা, অর্থাৎ জেলেরা যে অন্য সময় যে মাছ ধরা তাদের একটা হিড়িক থাকে, সেই দৃশ্যটি আসলে আমি এখন দেখছি না। তো আমি আপনাকে যেটি জানাতে পারি যে এই যে 2 মাসের কর্মসূচি শুরু হয়েছে জাটকা সংরক্ষণের, চাঁদপুরের যে বিশাল অভয়াশ্রমটি রয়েছে প্রায় 100 কিলোমিটারের, সেই অভয়াশ্রমের এখন পর্যন্ত যে শুনশান নীরবতা, তাতে কিছুটা প্রতীয়মান হয় যে জাটকা সংরক্ষণের যে অভিযান সেটা সফলতার পথে। তারপরও কিছু কথা থেকে যায়, সেটি হলো যে দুর্গম এলাকা আছে যেখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে নৌ পুলিশ, কোস্টগার্ড বা জেলা প্রশাসনের কর্মকর্তারা যেখানে অভিযান চালাতে হিমশিম খেতে হয়, সেই এলাকাগুলোতে এখনও জাটকা নিধনের একটা উৎসব চলছে। যেমনটি আমার ভোরে চোখে পড়েছে যে সেখানে জেলেরা অসংখ্য জাল ফেলে রেখেছে, বিশেষ করে চাঁদপুর সদরের রাজরাজেশ্বর এলাকা, লক্ষ্মীচর, চিরাচর আশেপাশের আরও কিছু এলাকা, যেখানে এখন একটা চিত্র যে অন্তত শত নৌকা সেখানে অবস্থান করছে, এবং যখন তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান টের পায় তারপরে তারা কিন্তু সেই জাল ফেলে, নদী থেকে জাল ফেলে তারা নিরাপদ আশ্রয়ে চলে যায়। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস আমাকে যে তথ্যটি জানিয়েছেন, আসলে তিনি প্রাণপণ চেষ্টা করছেন জেলা টাস্ক ফোর্সের সদস্যদের নিয়ে জাটকা সংরক্ষণ কর্মসূচি সফল করার জন্য। সেই লক্ষ্যে আসলে তার একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট, মৎস্য কর্মকর্তা, নৌ পুলিশ, কোস্টগার্ডের সদস্যরা নানা দলে বিভক্ত হয়ে তারা উত্তরে ষাটনল থেকে দক্ষিণে চরভৈরবী পর্যন্ত চষে বেড়াচ্ছেন। আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি যে এই যে আজকে 7 দিন, তার আগে যে 6 দিনের যে অভিযান ছিল, সেই অভিযানের একটি পরিসংখ্যান আমার কাছে জেলা প্রশাসক দিয়েছেন। তা হলো যে এই পর্যন্ত প্রায় 11 লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল, প্রায় 10টি নৌকা এবং 9 জন জেলেকে তারা আটক করতে সক্ষম হয়েছেন। জাল নৌকাগুলো ধ্বংস করা হলো। যারা জেলে আটক হয়েছেন তাদেরকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড, অর্থদণ্ড দিয়ে তাদেরকে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আরেকটি তথ্য আমি জানাতে চাই যে এই যে জাটকা সংরক্ষণের যে কর্মসূচি, আসলে সেটি এখন সফলতার মুখ দেখবে এই যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা কঠোর অবস্থান থাকে। তো এই ছিল আমার কাছে চাঁদপুরের পদ্মা মেঘনার মোহনা থেকে জাটকা সংরক্ষণের সব শেষ তথ্য। কাজল।
চাঁদপুর থেকে অভিযানের সবশেষ অবস্থান আছেন সহকর্মী ফাতি। খবর জানাতে এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সাকি, কাজল আব্দুল্লাহ, আপনাকে ধন্যবাদ। আমি যে আমার রিপোর্টটিতে যেটি দেখছিলেন যে আজকে শনিবারে যুক্তরাষ্ট্রের যে কংগ্রেস ক্যাপিটাল হিল রাজধানী ওয়াশিংটন ডিসিতে, সেখানে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এই বিলটি পাশ হয়েছে। এর আগে এটি নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে এটি বিলটি পাশ হয়েছিল এবং এই বিলটি পাশের পর যে নিয়ম অনুযায়ী সেটি উচ্চকক্ষ সিনেটে যাবে। আপনি জানেন যে কাজল, যে উচ্চকক্ষ সিনেটে কিন্তু 100টি আসন রয়েছে, 100টি সিনেট সদস্যের আসন। সেইখানে কিন্তু 50টি ডেমোক্রেট দল সমর্থিত এবং 50টি রিপাবলিকান সমর্থিত, অর্থাৎ অর্ধেক আসন হচ্ছে সিনেটে। যে কারণে কিন্তু যে কোনো বিল পাশের ক্ষেত্রে কিন্তু ডেমোক্রেটদের কিন্তু বেশ বেগ পেতে হয় এবং স্বাভাবিকভাবে তারা একটি বিল পাশ করতে পারেন সেই ক্ষেত্রে যখন ভাইস প্রেসিডেন্টের একটি ভোট থাকে, সেই ভোটটি যদি যোগ হয় সেই ক্ষেত্রে ডেমোক্রেটদের 51টি ভোট সেইভাবে একটি বিল পাশ হয়ে থাকে। তো আজকে সেই পর্যায়ে যেতে হয়নি। আজকে 50টি ভোট, অর্থাৎ ডেমোক্রেট সমর্থিত যে সিনেট সদস্যরা তারা সবাই ভোট দিয়েছেন। অপরদিকে রিপাবলিকান সমর্থিত যে 50 জনের মধ্যে কিন্তু একজন ভোট দেননি, আজকেও অনুপস্থিত ছিলেন। 49 জন ভোট দিয়েছেন। সেই জন্য স্বাভাবিকভাবেই এই বিলটি পাশ হয়ে গেছে। কিন্তু এই বিলটি পাশ নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে নানান রকম জল্পনা কল্পনা চলছিল, নানান ধরনের নাটকীয় ঘটনা ঘটেছে, দফায় দফায় আলোচনা হয়েছে, কখনো সমঝোতা হয়েছে, কখনো সেই সমঝোতা রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দলের মধ্যে ভেঙে গেছে। যতই সমঝোতা হচ্ছিল, যতই নাটকীয় জল্পনা কল্পনা হচ্ছিল, ততই কিন্তু যুক্তরাষ্ট্রের যে করোনা ক্ষতিগ্রস্ত মানুষ, সেই মানুষের মধ্যে কিন্তু অস্থিরতা বাড়ছিল। কারণ আপনি জানেন যে এখনও আজকে যে দিনটিতে এই করোনা যে কোভিড-19 রিলিফ বিলটি পাশ হয়েছে, সেই দিনটিতেও 1400 মানুষ একদিনে 24 ঘন্টায় মারা গেছেন, 55,000-এরও বেশি মানুষ একদিনে আক্রান্ত হয়েছেন এবং 5,37,000-এরও বেশি মানুষ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মারা গেছেন। এর মধ্যে 400-রও বেশি বাংলাদেশি রয়েছেন। আমি যে মুহূর্তে কথা বলছি তখনও কিন্তু গত রাতেও কিন্তু, অর্থাৎ নিউ ইয়র্ক সময় শুক্রবার রাতেও একজন বাংলাদেশি তিনি মারা গেছেন তমাল নামে, লং আইল্যান্ডের জুইশ হাসপাতালে। 50 বছর বয়সী তিনি। S&SC হেজ ফান্ড নামে যে আর্থিক প্রতিষ্ঠান, সেই আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সেই 50 বছর বয়সী একজন অর্থনৈতিক বিশ্লেষক তিনি করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মারা গেছেন। তো 400-রও বেশি মানুষ বাংলাদেশি এই করোনায় মারা গেছেন। অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই ক্ষতি কাটিয়ে ওঠার জন্যই যে 50 দিন আগে প্রেসিডেন্ট জো বাইডেন তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতিরই আজকের একটি বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। আমি এই বিষয়ে সবিস্তারে কথা বলার জন্য এখানকার মাস্টার অফ ল এবং মূলধারার রাজনীতিক এন মজুমদার সাথে কথা বলবো। তার সঙ্গে জানবো যে এই কোভিড-19 রিলিফ বিলটি পাশ হওয়ার পরে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য কি উপকার বয়ে আনবে। জনাব এন মজুমদার, আপনি সময় সংবাদের দর্শকদেরকে একটু বলবেন, আরেকটু পিছাবেন, সময় সংবাদের দর্শকদের কাছাকাছি আসবেন জি, আরেকটু কাছাকাছি আসবেন জি। আপনি একটু বলবেন যে এই কোভিড-19 বিলটি অনেক জল্পনা কল্পনা করার পরে পাশ হয়েছে, তো এতে কি কি সুবিধা পাবে এখানকার মানুষ? শিওর সাকিব ভাই। সো এই বিলের ফলে ব্যাপক জনগোষ্ঠী, খেটে খাওয়া কর্মজীবী, শ্রমজীবী, মেহনতি মানুষ উপকৃত হবে। উদাহরণস্বরূপ বলা যায় $1,400 করে পাবে যাদের ইনকাম, সিঙ্গেল যাদের ইনকাম 75,000, ফ্যামিলি যাদের ইনকাম $160,000, তাদের পরিবারের প্রত্যেকটি সদস্য $1,400 করিয়া পাবেন। সেটা একটা $20 বিলিয়ন, $20 বিলিয়ন যারা রেন্টার্স, যারা রেন্ট পে করতে পারতেছে না, সেখানে সাবসিডি দেওয়া হবে। $10 মিলিয়ন সাবসিডি দেওয়া হবে যারা মর্টগেজ পেমেন্ট করতে পারতেছেন না, তাদের জন্য $5 বিলিয়ন সাবসিডি দেওয়া হবে। হাউজিং অ্যাসিস্ট্যান্সে ইভিকশন প্রিভেনশন করার জন্য অ্যানাদার $5 বিলিয়ন হাউজিং বাউচারের জন্য দেওয়া হবে। $39 বিলিয়ন দেওয়া হবে চাইল্ড কেয়ারের জন্য। ট্যাক্স রিলিফ, ইডিআই লোন রিলিফ, ডিজাস্টার লোন রিলিফ এবং মর্টগেজ অ্যাসিস্ট্যান্ট, এইভাবে এই প্যাকেজে প্রচুর বেনিফিট আছে যাতে করে সাধারণ মানুষ উপকৃত হয়, অর্থনৈতিক চাঙ্গা হয় এবং দেশের মানুষ ঘুরে দাঁড়াতে পারে। এই বিষয়ে অনেক সুদীর্ঘ কিছু রয়েছে যেটা আপনি বলেন। শুধু একটা জিনিস ফাঁস হয় নাই, সেটা হলো ডেমোক্রেটিক পার্টি চাইছিল
$15 মিনিমাম ওয়েজ করার জন্য, সেটা ফাঁস হয় নাই। এছাড়া অধিকাংশ বিলের অধিকাংশ অংশই ফাঁস হয়েছে এবং জনগণ অত্যন্ত উৎফুল্ল, আনন্দিত এবং ভেরি হোপফুল, দ্যাট ইজ এ ভেরি গুড থিং। তবে লাস্ট কথা হলো, এই বিল প্রেসিডেন্টের ডেস্কে যাওয়ার আগে পুনরায় একবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আসবে, এটা নিয়ম এবং মাফিক। বাট আমরা আশা করছি ভেরি সুন 14 মার্চের আগে এই বিল কার্যক্রম শুরু হবে। জি, অনেক মানুষ তো করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন, করোনা কাটিয়ে উঠেছেন সম্প্রতি। তো এখানকার যারা কর্মহীন হয়ে পড়েছিল অনেক মানুষ, সেই কর্মহীনদের জন্য বেকার ভাতা দেওয়া হয়েছে, এই সম্পর্কে যদি একটু বলেন। সেই বেকার ভাতাও ফেডারেল গভর্নমেন্টের $300 করিয়া দিবে এবং স্টেটটা তো আছেই, প্লাস এটা এক্সটেন্ড করা হয়েছে এই বছর অগস্ট মাস পর্যন্ত। সুতরাং সেটাও একটা অত্যন্ত সমপদ অবস্থা। এবং আমি সবার সাথে শেয়ার করতে চাই, অনেকের আয় কিন্তু রেগুলার আয়ের চাইতে বরং বেশি হয়েছে। বাইরে যতই কথা বলা হোক, যুক্তরাষ্ট্রের মানুষ অর্থনৈতিক দিক থেকে অনেক ভালো আছেন, মানুষ না খেয়ে মরতেছে না এবং এনাফ ভ্যাকসিন পাচ্ছে, এনাফ ওষুধ পাচ্ছে, এনাফ হেল্প পাচ্ছে। সুতরাং আমরা উই শুড বি গ্রেটফুল টু দিস কান্ট্রি অ্যান্ড গ্রেটফুল টু আওয়ার অলমাইটি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব এন মজুমদার। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ এবং সময় টিভির সকল দর্শক এবং শ্রোতাকে অনেক ধন্যবাদ। সাকিব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ উপস্থাপনার জন্য। জি, ধন্যবাদ। কাজল, আপনি শুনছিলেন যে কোভিড-19 যে রিলিফ বিলটি, এটি তৃতীয় সর্বোচ্চ যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি প্রণোদনা প্যাকেজ। যে প্যাকেজটি আজকে পাশ হওয়ার পরে মানুষের মধ্যে স্বস্তি এসেছে। এখানকার যে বাংলাদেশি অগণিত লক্ষ লক্ষ বাংলাদেশি রয়েছেন, সেই লক্ষ লক্ষ বাংলাদেশিদের মধ্যেও কিন্তু স্বস্তি আমরা লক্ষ্য করেছি। সব মিলিয়ে এখন যেটি প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন যে এই মাস থেকেই কিন্তু এই যে আর্থিক সহায়তার যে বিলের চেক, সেটি কিন্তু যুক্তরাষ্ট্রের জনগণ, যুক্তরাষ্ট্রের বাসিন্দারা প্রত্যেকেই কিন্তু পাওয়া শুরু করবেন। এখন কবে এই চেকটি পাচ্ছেন সেদিকেই এখন সবাই তাকিয়ে আছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। কাজল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের সার্বিক অবস্থা জানাচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। আসন্ন গরমে ছুটি কাটাতে ইউরোপের 27টি দেশের নাগরিকদের জন্য গ্রিন পাস বাধ্যতামূলক করা হচ্ছে। যারা করোনা ভ্যাকসিন গ্রহণ করবেন কেবল তারাই এই ডিজিটাল গ্রিন পাস পাবেন বলে জানিয়েছে ইইউ। প্যারিস থেকে বিস্তারিত লুৎফুর রহমান বাবুর রিপোর্টে। ভ্যাকসিন নেওয়া নাগরিকদের জন্য গ্রিন পাস ব্যবস্থা চালু করার কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন। এর মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণের সুযোগ পাবেন ইউরোপীয় ইউনিয়নের নাগরিকরা। যদিও এই বিষয়টি নিয়ে এখন নানা তর্ক বিতর্ক চলছে। আমরা যারা টিকা নিয়েছি এবং যারা টিকা নেব, তারা আমাদের জন্য খুব সহজ হবে এই গ্রিন পাসের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে ট্রাভেল করতে। আসন্ন গ্রীষ্মে ছুটি কাটানোর লক্ষ্যে এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের জন্য এই গ্রিন পাস বাধ্যতামূলক করা হচ্ছে। যারা করোনার ভ্যাকসিন গ্রহণ করবেন শুধুমাত্র তারাই এই ডিজিটাল গ্রিন পাস পাবেন বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আর নতুন এই পরিকল্পনাটি আগামী 25 মার্চ ইউরোপীয় ইউনিয়নের নেতাদের বৈঠকের আগে খসড়ার চূড়ান্ত অনুমোদন পাবে বলে জানা গেছে। করোনা সংকটের কারণে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে পর্যটন শিল্পে ধস নেমেছে। তবে গ্রিন পাসের মাধ্যমে আবার যদি এক দেশের নাগরিকরা অন্য দেশে যাতায়াত করতে পারেন, তবে আবারও ঘুরে দাঁড়াবে এই পর্যটন শিল্প, এমন আশাবাদ ব্যক্ত করেছেন পর্যটন শিল্পের সাথে জড়িত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। পাসপোর্টের মাধ্যমে যেখানে যারা ভ্যাকসিনেটেড থাকবেন তাদেরকে এই পাসপোর্টে শনাক্ত করা যাবে এবং তারা ইউরোপের 27টা দেশের বা অন্যান্য কাছাকাছি দেশগুলো যেতে পারবেন এবং তখন এই সমস্ত ট্যুরিজম সিস্টেমকে আবার চালু করা সম্ভব হবে। এদিকে ফ্রান্সে এখনও করোনার সংক্রমণ কমে আসেনি। এখনও প্রতিদিন আক্রান্ত হচ্ছেন কয়েক হাজার মানুষ। এমন অবস্থায় দেশটিতে নতুন করে আরোপ করা হয়েছে নানা বিধিনিষেধ। এখন থেকে 10,000 বর্গমিটারের বড় শপিং কেন্দ্রগুলোর দোকানপাট বন্ধ থাকার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। আসন্ন গ্রীষ্মে ছুটি কাটানোর লক্ষ্যে গ্রিন পাস নিয়ে ইউরোপীয় ইউনিয়নের এক দেশের নাগরিকরা আরেক দেশে যাতায়াত করলে আবারও চাঙ্গা হবে পর্যটন শিল্প। আর করোনার সংকটের সময়ে কাজ হারানো অনেক মানুষেরও কর্মসংস্থান হবে এমন প্রত্যাশা সবার। মোহাম্মদ লুৎফুর বাবু, সময় সংবাদ, প্যারিস। কুয়েতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও কারফিউ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিদিন ভোর 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত মোট 12 ঘন্টা কারফিউ থাকবে। স্থানীয় সময় রোববার থেকে কারফিউ শুরু হবে। এ অবস্থায় সরকারের দেয়া নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য, ছবিতে রিপোর্ট।
কুয়েতে আবারও বেড়েছে করোনা সংক্রমণ। এই অবস্থায় দ্বিতীয় দফায় কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কুয়েতের সংসদীয় কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে রোববার থেকে প্রতিদিন 12 ঘন্টা কারফিউ জারি থাকবে। কুয়েতি গণমাধ্যমগুলো জানিয়েছে কারফিউ চলাকালীন সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে, তবে স্বাস্থ্যবিধি মেনে ওষুধের দোকান এবং রেস্টুরেন্টে ডেলিভারি সার্ভিস চালু থাকবে। করোনা প্রতিরোধে কুয়েত সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। একই সঙ্গে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান তাদের। কুয়েত সরকারের আইন মেনে চলবো এবং মাস্ক পরবো এবং ঘরে থাকার জন্য চেষ্টা করব। আমরা কেউ ঘরে থেকে বের হব না, সবাই ঘরের ভিতরেই থাকবো বিকেল 5টা থেকে সকাল 5টা পর্যন্ত। আমরা প্রবাসী যারা আছি সকল ভাই বন্ধুগণ সেই আইন কুয়েতের মেনে চলবো এবং সুষ্ঠুভাবে চলবো। কারফিউ ভঙ্গকারীদের জেল সহ 10,000 দিনার জরিমানা করা হবে বলে জানানো হয়েছে। এছাড়াও ট্যাক্সিতে 2 জনের বেশি যাত্রী বহন না করা এবং মাস্ক না পরলে 100 দিনার জরিমানারও বিধান রাখা হয়েছে। সময় সংবাদ, কুয়েত। দক্ষিণ আফ্রিকায় কমতে শুরু করেছে করোনার সংক্রমণ। স্বাভাবিক হয়ে আসছে জনজীবন, স্বস্তি ফিরে এসেছে দেশটির নাগরিক এবং প্রবাসীদের মধ্যেও। দক্ষিণ আফ্রিকার কেপ টাউন থেকে বিস্তারিত মিজানুর রহমান রাসেলের রিপোর্টে। দক্ষিণ আফ্রিকায় নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে করোনার দ্বিতীয় ঢেউয়ের লাগাম। সংক্রমণের হার কমার পাশাপাশি কমতে শুরু করেছে মৃতের সংখ্যাও। ফলে শিথিল করা হয়েছে লকডাউন, খুলে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বিনোদন ও পর্যটন কেন্দ্র আর সমুদ্র সৈকত। দীর্ঘদিনে অচল অবস্থা কেটে গিয়ে জনজীবন আবারও স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করায় ব্যবসা বাণিজ্য আগের মতো ভালো হবে বলে প্রত্যাশা বাংলাদেশি ব্যবসায়ীদের। আতঙ্ক কমে গেছে এবং আমরা সবাই স্বস্তিতে চলাফেরা করতে পারছি। ইনশাল্লাহ আমরা মনে করছি ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য আগের গতিতে চালাতে পারবো। সংক্রমণের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। আমরা আশা করি খুব শীঘ্রই আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। স্পেশালি আমাদের ব্যবসা বাণিজ্যর গতি আমরা খুব শীঘ্রই ফিরে পাবো। এদিকে করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ ঠেকাতে আগামী শীত মৌসুমের মধ্যেই দক্ষিণ আফ্রিকার সব নাগরিককে ভ্যাকসিনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। দক্ষিণ আফ্রিকায় কমে গেছে অদৃশ্য শক্তির মরণ থাবা, কেটে গেছে আতঙ্ক আর মৃত্যুর মিছিল। দুদফা সংক্রমণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত দেশটিতে খুব শীঘ্রই ফিরে আসবে স্বাভাবিক অবস্থা আর ঘুরে দাঁড়াবে দেশটির অর্থনীতি, এমনটাই প্রত্যাশা দেশটিতে বসবাসরত স্থানীয় এবং প্রবাসী বাংলাদেশিদের। মিজানুর রহমান, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। রাজধানী বনানীতে ক্রিকেট ব্যাট হাতে মুখোমুখি এমপি মাশরাফি বিন মর্তুজা, উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। শহীদ জায়ান চৌধুরী মাঠের উদ্বোধন উপলক্ষে মাঠে গড়ায় ডিএনসিসি একাদশ বনাম সংসদ সদস্য একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ। দেশব্যাপী মাঠ উদ্ধারের বার্তা দেওয়ার উদ্দেশ্যে আয়োজন বলে জানান সংশ্লিষ্টরা। জনসংখ্যার হিসেবে যেখানে ঢাকায় থাকার কথা প্রায় 1300 খেলার মাঠ, সেখানে 2 সিটি কর্পোরেশনে মাঠ আছে মাত্র 235টি, অর্থাৎ মাঠের ঘাটতি রয়েছে প্রায় 1100টি। এছাড়া যে কয়েকটা মাঠ রয়েছে তাও দখল করে কোথাও কাঁচা বাজার, কোথাও পার্কিং, আবার কোথাও বাণিজ্যিক স্থাপনা করেছেন প্রভাবশালীরা। এ বাস্তবতায় সম্প্রতি দখল হওয়া মাঠ উদ্ধার করে খেলার উপযোগী করার উদ্যোগ নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এর ধারাবাহিকতায় শনিবার বনানী 1 নম্বর সড়কের আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন শহীদ জায়ান চৌধুরী খেলার মাঠ উদ্বোধন করা হয়। এ সময় খেলাধুলা নিয়ে সচেতনতা বাড়াতে এক প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেন সংসদ সদস্য একাদশ ও ডিএনসিসি একাদশ। সংসদ সদস্য একাদশের হয়ে ম্যাচে অংশ নেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজা, আরও ছিলেন নিক্সন চৌধুরী, নহিম রাজ্জাক সহ তরুণ এমপিরা। এছাড়া ডিএনসিসি একাদশের হয়ে মাঠে নামেন উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। এ সময় মেয়র আতিক বলেন, প্রতিটি ওয়ার্ডে মাঠ ও পার্ক করা হচ্ছে যা সবার জন্য উন্মুক্ত থাকবে। যাকে আমরা টেন্ডার দিব তার কিন্তু মাঠ সম্বন্ধে, মেনটেনেন্স সম্বন্ধে, খেলার সম্বন্ধে তাদের কিন্তু সে এক্সপিরিয়েন্স থাকতে হবে। আমরা যে কেউ আসলে তাকে কিন্তু মাঠটা আমরা হ্যান্ড ওভার করবো না। এটা শুধু খেলোয়াড় হওয়ার জন্য যে তা না, বাচ্চাদের বিভিন্ন মানে অনৈতিক কর্মকাণ্ড থেকেও এরকম মাঠ থাকলে তারা যদি খেলাধুলা করে তারা দূরে থাকবে এবং তাদের মানসিক বিকাশের জন্য এর থেকে ভালো উদ্যোগ আর কিছু হতে পারে না। সংসদ সদস্য একাদশের হয়ে খেলার মাধ্যমে দেশব্যাপী মাঠ উদ্ধারের বার্তা দেয়াই মূল উদ্দেশ্য বলে জানান চিফ হুইপ লিটন চৌধুরী। খেলাধুলার মাধ্যমে আমরা চাই যে এই দেশ সন্ত্রাসমুক্ত, নেশামুক্ত হবে, এটাই আমাদের মেসেজ। উত্তর সিটি কর্পোরেশনের অধীনে এমন 23টি ও দক্ষিণ সিটির অধীনে এমন 31টি মাঠ ও পার্ক উদ্ধার করে এখন আধুনিকায়ন ও উন্মুক্ত করার কাজ চলছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বনানীর শহীদ জায়ান চৌধুরী মাঠে আয়োজিত প্রীতি ম্যাচ পরিণত হয় মিলন মেলায়।
খেলাও হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বীপূর্ণ, যেখানে আকর্ষণের কেন্দ্রে ছিলেন মাশরাফি বিন মুর্তজা। দীর্ঘদিন পর তাকে বল হাতে দেখে উচ্ছ্বাসের কমতি ছিল না দর্শকদের। ঢাকার মৃত মাঠগুলোতে প্রাণ ফেরানোর এই উদ্যোগের প্রশংসা করেছেন সবাই। এ যেন আকাশের তারা হাতে পাওয়ার আনন্দ। আবারও মাঠে মাশরাফি বিন মুর্তজা। দেশের ক্রিকেটের আইকনকে কাছে পেয়ে মুহূর্তটা ফ্রেমবন্দি করতেই ভক্তদের এই প্রতিযোগিতা। বনানীর শহীদ জায়ান চৌধুরী মাঠের উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রীতি ম্যাচ পরিণত হয় সংসদ সদস্য আর ডিএনসিসি কর্মকর্তাদের মিলন মেলায়। ছিলেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তবে সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন দেশের ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার বছর পূর্তির দিনে আবারও মাঠে নড়াইল এক্সপ্রেস। প্রীতি ম্যাচ হলেও হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। সংসদ সদস্য একাদশের ১১২ রানের টার্গেট ১ ওভার হাতে রেখেই টপকে যায় মেয়র আতিকের ডিএনসিসি একাদশ। মাঠের দর্শকদের বাড়তি বিনোদন দেয় টেপ টেনিস বলে মাশরাফির বোলিং। এমন আয়োজনে অংশ নিয়ে উচ্ছ্বাস ছিল সবার মাঝেই। এটা মার্চ মাস, আমাদের স্বাধীনতার মাস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনও এই মাসে। এই আয়োজনটা এই মাসে এই সময় করাটাকে আমি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করি এবং এর জন্য আমি ডিএনসিসিকে ধন্যবাদ জানাই। ক্রিকেট হবে, ফুটবলও হবে, এখানে সকালবেলা সবাই হাঁটতে পারবে। আমরা একটা চিলড্রেন জোন করছি, একটা সিসি ক্যামেরা লাগানো হচ্ছে, রাত্রেবেলা এখানে লাইট লাগানো হবে নাইট ক্রিকেটের জন্য। ঢাকা শহরের মৃত মাঠগুলোতে প্রাণ ফেরানোর উত্তর সিটির এই উদ্যোগও হয়েছে প্রশংসিত। শহরের ছেলেমেয়েরাই কিন্তু একটু মোবাইলে বেশি, কম্পিউটারের প্রতি বেশি আকৃষ্ট, এবং তাদেরকে আমরা মাঠমুখী করতে হলে এই ধরনের মাঠের কোনো বিকল্প নেই। এই ধরনের কোনো জায়গা আছে আমাদেরকে দিলে আমরাও সেটা সংস্কার করে এ ধরনের একটি আধুনিক মাঠ আমরা তৈরি করে দিতে পারবো, যাতে করে আমার নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আছে মাঠমুখী হতে পারে। উত্তর সিটি কর্পোরেশনের এটা সুন্দর একটি উদ্যোগ এবং আমাদের এই ধরনের সাপোর্ট ওনারা যখন চাইবে অবশ্যই আমরা সহযোগিতা করে যাব। আশা করছি এই মাঠটি বাচ্চারা ভালোভাবে বিকাল থেকে ব্যবহার করতে পারবে, সারাদিন যারা খেলতে চায় তারা খেলাধুলা করতে পারবে। এইভাবেই হয়তো বা দেখবেন যে এক সময় কোনো প্লেয়ার বের হচ্ছে বা সে অন্য কোনো কিছু ভালো কিছু করছে। সো আমার বিশ্বাস যে ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারলে অবশ্যই ভালো লাগবে সবার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। শঙ্কার মেঘ কেটে গেছে। নির্ধারিত সময়ে বাংলাদেশ ইমার্জিং ও আয়ারল্যান্ড ওলস দলের বাকি 4 ওয়ানডে মাঠে গড়াবে। দুই দলের সব ক্রিকেটার করোনা পরীক্ষায় নেগেটিভ আসায় এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। শুক্রবার বাংলাদেশ ইমার্জিং ও আয়ারল্যান্ড ওলস দলের 5 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়ানোর 30 ওভারের সময় খবর আসে ফিল্ডিংয়ে থাকা আইরিশ ক্রিকেটার রোহান পেট্রোয়াস করোনায় আক্রান্ত। সাথে সাথে ওই ক্রিকেটারকে সবার থেকে আলাদা করে আইসোলেশনে নেওয়া হয়। পরে তার আবারও করোনা পরীক্ষা করা হয়। 2 দফা করোনা টেস্টে নেগেটিভ আসেন। শুধু ওই ক্রিকেটারই নন, বাংলাদেশ ইমার্জিং ও আয়ারল্যান্ড ওলস দলের সব ক্রিকেটারদের করোনা টেস্ট করা হলে সবারই 2 দফায় করোনা নেগেটিভ এসেছে। তাই বিসিবি সিদ্ধান্ত নেয় পূর্বে নির্ধারিত সময়ে ওয়ানডে সিরিজের বাকি ম্যাচগুলো পুনরায় মাঠে গড়াবে। গতকাল প্লেয়ার আবার কোভিড টেস্ট করানো হয়েছিল এবং আজকেও আবার করানো হয়েছে। 2টো টেস্টই নেগেটিভ এসেছে এবং এর সাথে অন্যান্য প্লেয়ার এবং কর্মকর্তাদের যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদেরও রেজাল্ট নেগেটিভ এসেছে। সো আমরা যেটা প্ল্যান করছি যে যেভাবে শিডিউল নির্ধারিত ছিল সেভাবেই আগামী ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা আমাদের রয়েছে। সিরিজ শুরুর অনেকটা আগে নিউজিল্যান্ডে চলে আসায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সুবিধা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের। এমনটাই মনে করেন দলের সঙ্গে থাকা বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমন। কেউই ক্রিকেট বোর্ডের দেয়া অনুশীলন সুবিধা নিয়েও বেশ সন্তুষ্ট দলের ক্রিকেটাররা। কোয়ারেন্টাইনের প্রথম দিকে কিছু সমস্যা থাকলেও এখন দলের সবাই চাঙ্গা আছেন বলে জানিয়েছেন তিনি। নিউজিল্যান্ডে যাওয়ার পর থেকেই আলোচনায় কন্ডিশন আর উইকেট। তাসমান সাগরের প্রচণ্ড বাতাসে এখানে ক্রিকেট খেলা সব দলের জন্যই কিছুটা কষ্টকর। তাই তো কন্ডিশনিং ক্যাম্প নিয়ে আক্ষেপ থাকে সবসময়ই। টাইগারদের অবস্থা তো ছিল আরও খারাপ। 1 বছর বিরতির পর উইন্ডিজ সিরিজ শেষ করতে না করতেই উড়ে যেতে হয়েছে ক্রাইস্টচার্চে। তারপর দল বন্দী ছিল হোটেল রুমে, কিন্তু অনুশীলনের সুযোগ মিলতেই আবারও ফুরফুরে অবস্থায় চলে এসেছে টাইগাররা। ওয়েদার আর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার এই সুযোগটা সবাই কাজে লাগাচ্ছে শতভাগ। তার উপর অনুশীলনের সুবিধাদি খুব ভালো হওয়ায় 16 আনাই খুশি টিম ম্যানেজমেন্ট। যে সময়টা পাচ্ছি এখানে যেমন উইকেট দেখছি, মোরওভার নিউজিল্যান্ড উইকেটটা এমনই হয়ে থাকে। এরপরে আমরা কুইন্সটাউনে যে আরও কয়েকদিন প্র্যাকটিস করার সুযোগ পাবো। তো সোফার মনে হয় আমরা যেই কষ্টটুকু করছি একটু আগে এসে
সেটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারছি এবং সেটা আমার মনে হয় খুব ভালো মতোই কাজে লাগবে আমাদের এই সিরিজে। সবাই খুব খুশি যেইটুকু সময় পাচ্ছেন তারা খুব ভালো মতো কাজে লাগাতে পারছেন। খুব বেশি সময় পাচ্ছেন না, বাট যেটুকু সময় পাচ্ছেন প্রপারলি ইউজ করছেন। কোয়ারেন্টিনের নিয়ম এখন বেশ শিথিল, বাধ্যবাধকতা আছে অনেক, কিন্তু সেটাও কষ্টকর নয়। প্রথম দিকে বেশ অসুবিধায় পড়তে হয়েছিল পুরো দলকে, তবে সময় যেতেই মানিয়ে নিতে পেরেছে ক্রিকেটাররা। দেশে বায়োবাবলে হোটেলবন্দি থাকতে হলেও এখানে 14 দিন পর মুক্ত হাওয়ায় ঘোরা যাবে জানার পর থেকেই উচ্ছ্বসিত তারা। মোটামুটি পুরো সিরিজের সময়টুকু মোর দেন এ মান্থ আমাদের কিন্তু বাবলের মধ্যে থাকতে হচ্ছে। এই সময়টা কিন্তু আমরা কখনো কোথাও যেতেও পারি না, ফ্যামিলিও আসতে পারে না, তো সেটা বরং অনেক কঠিন। এখানে একটা অনেক বড় সুবিধা, এই 14 দিন পরে কিন্তু আমরা মুক্ত, আমরা স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারবো, যে কোনো জায়গায় যেতে পারবো এবং সময়টা খেলার বাইরের সময়টুকু অনেক ভালোভাবে এনজয় করতে পারবো। এরপর ক্রাইস্টচার্চ থেকে কুইন্সটাউন যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে অনুশীলন ক্যাম্পের পর প্রথম ম্যাচ ভেন্যু ডানেডিনে যাবে টাইগাররা। নিয়ন মোহাইমেন, সময়। 18 মার্চ 3 জাতি টুর্নামেন্ট খেলতে নেপাল যেতে পারে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 2-1 দিনের মধ্যে চূড়ান্ত হবে সিদ্ধান্ত। সে অনুযায়ী জাতীয় দলের ক্যাম্প আয়োজন করবে ন্যাশনাল টিম কমিটি। নেপাল সফরে গেলে কোয়ারেন্টিন জটিলতা পোহাতে হবে না বলেও বাংলাদেশ ফুটবল দলকে। আফগানিস্তানের সঙ্গে ম্যাচ হচ্ছে কিনা সেই ধোঁয়াশা কাটেনি। এর মাঝেই নেপাল থেকে এসেছে আমন্ত্রণ। 3 জাতি টুর্নামেন্ট হবে 22 থেকে 30 মার্চ। বাংলাদেশ ছাড়া বাকি 2 দল নেপাল ও কিরগিজস্তান। তবে ভাগ্য ঝুলে আছে আফগানিস্তানের মতের উপর। 2-1 দিনের মধ্যে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ হচ্ছে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না এলে নেপালকে হ্যাঁ বলে দিবে বাফুফে। নেপাল থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে একটা ইনভিটেশন দেওয়া হয়েছে। তারা 4 জাতির একটা প্রতিযোগিতা আয়োজন করতে চায় মার্চ উইন্ডোতে, মার্চের 21 তারিখ থেকে 30 তারিখ সময়ের মধ্যে। আমরা আমাদের পজিশনটা তাদেরকে জানিয়েছি যে আমাদেরকে আসলে অফিসিয়ালি আফগানিস্তানের সাথে যতক্ষণ পর্যন্ত আমরা অফিসিয়ালি জিনিসটাকে ক্লোজ না হচ্ছে, আমরা নেপালকে অফিসিয়ালি তাদেরকে আমরা রিটেন আমাদের ডিসিশনটা জানাতে পারবো না। বাট নীতিগতভাবে আমাদের একটা ইচ্ছা রয়েছে, যেহেতু আসলে ফিফা উইন্ডো। নেপালে গিয়ে কোয়ারেন্টিন শিথিলতা পাবে বাংলাদেশ ফুটবল দল। ম্যাচ হবার কথা রয়েছে কাঠমান্ডু ও পোখরায়। নেপালে নেমেই অনুশীলন করতে পারবে বাংলাদেশের ফুটবলাররা। নো কোয়ারেন্টাইন এরকম বিষয়ে এই নিশ্চয়তা তারা আমাদেরকে দিয়েছে। তো যেটার ব্যাপারে আমরা তাদের সাথে বলেছি যে যদি একদম কোয়ারেন্টাইন হতেও হয় সেটা 1 দিন বা 2 দিনের বেশি না, বাট অফকোর্স উই লাইক যে নো কোয়ারেন্টাইন হলে আমাদের জন্য সবচেয়ে ভালো, বিকজ আমাদের প্লেয়াররা তখন সেখানে গিয়ে ইমিডিয়েটলি তাদের যে বিভিন্ন ট্রেনিং শিডিউল থাকবে সেগুলো তারা ফলো করতে পারবে। জুনে নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচ হবার কথা রয়েছে। বাংলাদেশ সেটা আয়োজনের জন্য এখনও চেষ্টা চালাচ্ছে। তবে সমস্যাটা কোথায় সেটা জানালেন বাফুফের মুখপাত্র। সিলেট জেলা স্টেডিয়ামেও কিন্তু আসলে মিনিমাম 4টি ড্রেসিং রুম থাকা এবং এরকম ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের গ্রুপ পর্যায়ে খেলা আয়োজন করার জন্য, যেহেতু সেখানে গ্রুপ অফ রেফারিজ আসবে এবং সেই রেফারিদের জন্য অ্যাথলেটিক ট্র্যাক, বিকজ সেই রেফারিদের ট্র্যাক লাগবে, যে ট্র্যাকে তারা আসলে তাদের ফিটনেস রক্ষার জন্য প্রতিদিন রেফারিরা তাদের নির্দিষ্ট অনুশীলন কার্যক্রম করবে এবং নির্দিষ্ট পরিমাণ প্র্যাকটিস ভেন্যু, একদম প্রস্তুত অবস্থায় প্র্যাকটিস ভেন্যু, অন্যান্য সকল কিছু মিলিয়ে, ইম্পসিবল বলবো না আমরা, বাট সকল কিছু মিলিয়ে মানে এটা আমাদের জন্য অফকোর্স মানে মে নট বি পসিবল। 25 মার্চ সিলেটে অনুষ্ঠিত হবার কথা রয়েছে আফগানিস্তানের সঙ্গে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। আগামী 2 দিনের মধ্যে যদি আবার আফগানিস্তান বাংলাদেশ সফরে আসতে রাজি হয়, তাহলে নেপালে উড়াল দেবে না জামাল ভুঁইয়ারা। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। হেরে গেলেন সালাম মুর্শিদি। মোহামেডান স্পোর্টিং ক্লাব নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করে 16 জনের মধ্যে জায়গা পাননি বাফুফে সিনিয়র এই সহসভাপতি। এই তালিকায় আরও আছেন ক্লাবটির সাবেক 2 খেলোয়াড় সাজেদ আদেল ও কামরুন নাহার ডানা। কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন সাবেক সেনা প্রধান জেনারেল আব্দুল মুবিন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্ধারণ হয়ে যাওয়ায় রং আগেই হারিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচন। আনুষ্ঠানিকতা কেবল পরিচালনা পর্ষদের 16টি পদ নিয়ে। তাদের বাছাই করতে ব্যালট বক্স ওপেন হয় দুপুর 2টায়। 4 ঘণ্টা ব্যাপী এই ভোট চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। প্রায় 1 দশকের পর এই নির্বাচনে ক্লাবটির ডিরেক্টরশিপের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন 20 জন। 337 সদস্যের মধ্য থেকে ভোটাধিকার প্রয়োগ করেছেন 239 জন। বিধি মোতাবেক না হওয়ায় বাতিল হয়েছে 7টি ভোট, যার মধ্যে সালাম মুর্শিদি 121 ভোট পেয়েও স্থান পাননি শীর্ষ 16তে। এই তালিকায় আরও আছে কামরুন নাহার জানা, সাজেদ আদেল এবং মুশতাকুর রহমানের নাম। আবু হাসান চৌধুরী প্রিন্স, এজিএম সাব্বির, কাজী ফিরোজ রশিদ, খুজিস্তা নুরি নাহারিন,
জামাল রানা, দাতু মোহাম্মদ একরামুল হক, প্রকৌশলী কবির আহমেদ ভুইয়া, প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর, মঈনুদ্দিন হাসান রশিদ, মাসুদুজ্জামান, মাহবুল আলম আনাম, মোহাম্মদ শফিউল ইসলাম, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মুস্তফা কামাল, মোহাম্মদ হানিফ ভুইয়া, মোহাম্মদ মঞ্জুর আলম, এই 16 জন নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও তা নিয়ে কোনো সন্তুষ্টি কিংবা অসন্তুষ্টি নেই নতুন সভাপতির, বরং দায়িত্ব নিয়ে সামনের দিনে মোহামেডানকে করতে চান আরও শক্তিশালী, যাকে সাধ্যমতো সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত পরিচালকরা। আপনাদের সকলের সহযোগিতায় মোহামেডান ক্লাবের যে হারানো ঐতিহ্য সেটা আমরা ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করব। আমার মনে হয় আমরা যেভাবে চেয়েছি একটা ইলেকশনের মাধ্যমে ভালো একটা কমিটি আমি মনে করি উপহার দেওয়া হয়েছে। মানুষ কিন্তু পরিবর্তন চাই, তো এই পরিবর্তনের জন্য আমার মনে হয় যে আমাদেরকে নতুন হিসাবে বেছে নিয়েছে। এদিকে দীর্ঘদিন পর একটি নির্বাচিত কমিটি পেয়ে আনন্দিত মোহামেডান সদস্যরা। তাদের প্রত্যাশা এর মধ্য দিয়ে হারানো ঐতিহ্য ফিরে পাবে ক্লাবটি। এই বোর্ড সামনের দিকে যাতে মোহামেডান ক্লাবকে চ্যাম্পিয়ন দল গঠন করার জন্য যে প্রক্রিয়া করা দরকার, যা যা প্রয়োজন, এই বোর্ড সেই প্রক্রিয়া করবে, তাই করবে। এই ক্লাবটিকে আবারও যাতে আমরা পুনরুজ্জীবিত করে অনেক দিন যে চ্যাম্পিয়ন হচ্ছি না সেই জায়গাগুলোকে যাতে আমরা পুনরুদ্ধার করতে পারি। এবারের নির্বাচনে পরিচালক পদে 226 ভোট পেয়ে প্রথম হয়েছেন শফিউল ইসলাম। 223 জনের সমর্থন নিয়ে যৌথভাবে দ্বিতীয় হয়েছেন গোলাম মোহাম্মদ আলমগীর এবং মাহবুবুল আনাম। আর তৃতীয় স্থান অধিকার করা সিদ্দিকুর রহমানের ভোট 221টি। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আবার ঐতিহাসিক টানো পাথরের মাঝে ঘন নীল জলের মোহনীয় লেক ঘিরে গড়ে তোলা হয়েছে নীলাদ্রি পার্ক। পাড়ে বসে শান্ত জলে চোখ রেখে দিন কাটাতে পর্যটকরা ছুটে যান সেখানে। মন উজাড় করা সৌন্দর্যে মুগ্ধ পর্যটকদের চাওয়া পথের উন্নয়ন। সুনামগঞ্জের নতুন পর্যটন কেন্দ্র নীলাদ্রি ঘুরে এসে নওশাদ আহমদ চৌধুরী ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। আকাশের রঙে রাঙানো স্বচ্ছ জলের মায়াবী রূপ, চারিদিকে সবুজ পাহাড় আর টিলায় ঘিরে রেখেছে। এমন অপার সৌন্দর্যে মুগ্ধ হতে দলে দলে ছুটে আসছেন পর্যটকরা। শহীদ সিরাজ লেক 2017 সালে নীলাদ্রি পার্ক নামে উদ্বোধনের পর এলাকাটি পর্যটকদের আকৃষ্ট করতে থাকে। ঘন নীল জলের এই লেকের এক পাশে মেঘালয়ের পাহাড়, সেই পাহাড়ের চূড়ায় ছড়ানো ছিটানো পাথরের সঙ্গে ছবি তুলে পর্যটকরা তৃপ্তি পান। জায়গাটা ঘুরে আমাদের খুব ভালো লাগলো। একদম ইন্ডিয়ার পাশে, অপোজিটে আমরা শুনেছি যে আসাম রাজ্য আছে। পাথর দেখতে পাচ্ছি, বড় বড় পাহাড়, তার সাথে পানি, মানে নীল পানি। এটা একটা খুবই ডিফারেন্ট একটা হচ্ছে ন্যাচারাল ভিউটা। সুনামগঞ্জ শহর থেকে তাহিরপুর হয়ে নীলাদ্রি 54 কিলোমিটার পথ, এর মধ্যে 24 কিলোমিটারই চলাচলের অযোগ্য। রাস্তাটা যদি ভালো হইতো তো জায়গাটা দেখার মতো। রাস্তাঘাটের যে ব্যবস্থাটা এটা আরও ভালো হইলে যে ভিজিটর বাড়বে। সীমান্তবর্তী টেকেরঘাট চুনাপাথর খনিজ প্রকল্পে 1940 সাল থেকে মাইনিংয়ের মাধ্যমে কোয়ারি থেকে সাতক সিমেন্ট ফ্যাক্টরির কাঁচামালের জন্য চুনাপাথর উত্তোলন করা হতো। লোকসানের কারণে 1996 সালে এই প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়। সেই কোয়ারি এখন নীলাদ্রি লেকে পরিণত। লেকের কাছাকাছি রয়েছে জাদুকাঠা নদী, বারিক্কি টিলা, শিমুল বাগান, লাকমাছড়া ও টাঙ্গুয়ার হাওর। লেকের স্বচ্ছ নীল পানি, পাহাড় আর পাথরের সম্মেলনের নাম নীলাদ্রি। এই নতুন পর্যটন কেন্দ্রে এসে পর্যটকরা উদ্বেলিত। সুনামগঞ্জের তাহিরপুরের নীলাদ্রি পর্যটন কেন্দ্র থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। 1.5 দশকেও সরানো যায়নি রাজধানীর বিস্ফোরা কারওয়ান বাজারের আড়ত, খরচ শত কোটি টাকা। সহজ শর্তে দোকান বরাদ্দের দাবি ব্যবসায়ীদের, সময় বেঁধে দিতে নারাজ সিটি কর্পোরেশন। ফেনী নোয়াখালী মহাসড়ক 4 লেনের উন্নয়ন কাজে বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতা, বাড়ছে জনদুর্ভোগ। নির্ধারিত মেয়াদে প্রকল্প শেষ হওয়া নিয়ে শঙ্কা। সঙ্গেই থাকুন সময়ের।